বাংলাদেশে মনে হচ্ছে যে বিখ্যাত যে মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইনের মনে হয় যে একেবারে চূড়ান্ত পর্যায়ে এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হচ্ছে, এবং এরপরে বাংলাদেশে যে কি আসলে ঘটবে বা ঘটতে যাচ্ছে এটা নিয়ে প্রেডিকশন করা কিন্তু খুবই জটিল। কারণ যে ধরনের যোগ্য নেতৃত্ব, যোগ্য লোক বাংলাদেশে থাকলে হয়তো কোনো একটা রিজিড কংক্রিট ডিসিশন নিয়ে হয়তো বাংলাদেশকে একটা রাইট ট্র্যাকে রাখতে পারতো। বাংলাদেশে এখন সেই ধরনের নেতা বা যোগ্য নেতৃত্বের খুবই অভাব। সুতরাং আসলে বলা যাচ্ছে না যে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। বাট তো কি ঘটনা হচ্ছে, ওই যে বাংলাদেশে আন্তর্জাতিক কি ট্রাইব্যুনাল আছে না, আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল। এই আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল ওই যে বর্তমানে যে সামরিক বাহিনীর কিছু লোকজন আছে যারা অলরেডি কিন্তু চাকরিরত আছে, আর কিছু আছে অবসরে চলে গেছে, এই ধরনের কত 26 জন না 30 জনের এগেনস্টে নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। এবং বিশেষ করে ডিজিএফআই বলে একটা প্রতিষ্ঠান আছে, যেটাকে বলা হয় ডিরেক্টর জেনারেল না, মানে ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স। তো এইখানে যারা চাকরি বাকরি করতো আর কি, ডিজি হিসাবে, ডিরেক্টর জেনারেল হিসাবে, যারা নাকি অবসরে গেছে, বিশেষ করে আওয়ামী লীগের আমলে এবং বর্তমানেও যারা আছে, এদের এগেনস্টে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। তো প্রশ্ন হচ্ছে এদেরকে গ্রেপ্তার কে করবে? তার চাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই ধরনের ঘটনা এই বাংলাদেশে সর্বপ্রথম যে কোনো সিভিল আদালত কর্তৃক সেনাবাহিনীর কর্মকর্তাদের উপরে হুলিয়া জারি, তা সে হোক প্রাক্তন অথবা কর্মরত, এটা বাংলাদেশে কিন্তু অতীতে কখনো হয়নি। এখন বলা হচ্ছে যে এই ডিজিএফআইতে যারা চাকরি করতো তারা শেখ হাসিনার আমলে গুম খুন এইগুলোর সাথে জড়িত ছিল। এখন কতদূর জড়িত ছিল কে জানে। বাট আমি ডিজিএফআই নিয়ে একটু তথ্য তালাশ করলাম, দেখলাম যে তাদের মূল কাজ হলো বাইরের কোনো বহিঃশত্রুর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা এবং বহিঃশত্রুর কোনো লোকজন বাংলাদেশের মধ্যে ঢুকে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত কিনা এই সমস্ত সম্পর্কে খোঁজ খবর নেওয়া, তথ্য তালাশ করা এবং প্রতিরোধ করা, এটাই। অর্থাৎ মূলত কিন্তু বাইরের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা, এটা হলো মেইন তাদের ফোকাস। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা কিন্তু বলতেই হবে যে এই ডিজিএফআই সম্পর্কে বাংলাদেশের মানুষের একটা প্রচণ্ড ভীতি। কারণ অতীতে বিভিন্ন সময় বিভিন্ন লোকজনকে নাকি তারা ধরে নিয়ে গেছে, পরবর্তীতে তাদের নাকি আর ট্রেস করা যায় নাই। এ ধরনের অনেক দুর্নামের খবর কিন্তু আমরা অতীতে শুনছি। এখন কতদূর কী করছে কে জানে। কিন্তু এগুলো যদি না করে থাকে তাহলে তো একেবারে সুনির্দিষ্টভাবে প্রমাণসহ এদের বিরুদ্ধে তো মামলাও হয় না, আর গ্রেপ্তারি পরোয়ানা জারিও হয় না। আইসিটি যে কোর্ট বা ইন্টারন্যাশনাল ক্রাইম কি ট্রাইব্যুনাল না ক্রিমিনাল ট্রাইব্যুনাল কি জানি, এরা কিন্তু কারো বিরুদ্ধে হুলিয়া জারি করে কখন? যখন হচ্ছে কোনো একজন ব্যক্তি সম্পর্কে তথ্য তালাশ করে ইনভেস্টিগেশন করে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয় যে এই লোকটা অপরাধী এবং তার ব্যাপারে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে, তখন। এটা কিন্তু অন্য ফৌজদারি কোর্টের মতো না। ফৌজদারি কোর্টে আপনি যে কোনো লোকের এগেনস্টে আপনি কেস করতে পারেন এবং তারপরে ইনভেস্টিগেশন হবে। বাট এই আইসিটি যে কোর্ট, এরা কিন্তু আগেই তদন্ত করে, তারপরে কারো বিরুদ্ধে সুনিশ্চিত তথ্য প্রমাণ যদি থাকে যে সে অপরাধ করেছে, তখন কিন্তু তার বিরুদ্ধে মামলা হয় এবং তার বিরুদ্ধে হুলিয়া জারি হয়। তো বর্তমানে বাংলাদেশের এই সেনাবাহিনীর কিছু কর্মকর্তা যারা এখন অবসরপ্রাপ্ত এবং যারা এখনও কিছু কর্মরত আছে, তাদের এগেনস্টে এই হুলিয়া জারি হয়েছে, যেটা নাকি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই ধরনের ঘটনা ঘটল। এই ঘটনা ঘটার পর বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের বাইরে যে সমস্ত লোকজন হঠাৎ করে পলিটিক্যাল অ্যানালিস্ট হয়ে গেছে, তারা কিন্তু অনেকেই নানা রকম মতামত দিচ্ছে, বিশ্লেষণ করছে, এবং অবশ্যই প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পয়েন্ট অফ ভিউ থেকেই সেটা দিচ্ছে। আমি চিন্তা করলাম এ ব্যাপারে একটা নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে কিছু বলা যায় কি না, এবং সেই চেষ্টাটাই আমি করব। প্রথম যে পয়েন্ট সেটা হলো যে গত 54 বছর ধরে এই যে স্বাধীনতার পরে আমরা দেখেছি যে সেনাবাহিনীর লোকজন যত আকাম কুকাম করুক আর যত কিছু করুক, ক্ষমতার অপব্যবহার করুক, যা কিছু করুক,
বেসামরিক আদালতে কখনো তাদের কোনো বিচার টিচার হতো না, হয়নি। অর্থাৎ তারা সমস্ত রকম বিচার আচারের ঊর্ধ্বে ছিল। এটাও নাকি আবার আছে যে কোনো অন্যায় আকাম কুকাম যদি তারা নিজেরা করে চাকুরিরত অবস্থায়, তাদের নাকি কোর্ট মার্শালে বিচার হয়, অর্থাৎ সামরিক বাহিনীর ভিতরে। তো এখন নিজেদের বিচার নিজেরা যদি করে, তাহলে সেখানে কী ধরনের বিচার হয় সেটা তো বোঝাই যায়। অর্থাৎ কোর্ট মার্শাল এটা আসলে কোনো বিচার না। এখন এই যে বেসামরিক আদালতে সর্বপ্রথমে এই যে সামরিক কর্মকর্তাদের বিচার আচার হতে যাচ্ছে, এইটা কিন্তু বাংলাদেশে একটা মিথ যেটা অলরেডি ভেঙে দেওয়া হলো, বা ট্যাবু যেটা ভেঙে দেওয়া হলো। এবং এর ফলে সেনাবাহিনীর লোকজন হয়তো ভবিষ্যতে সতর্ক থাকবে, তারা কি কাজ করছে বা করতে যাচ্ছে, হয়তো ভবিষ্যতে তারা সতর্ক থাকবে। অতীতের মতো ড্যাম কেয়ারভাবে ব্লাডি সিভিলিয়ান বলে গালিগালাজ তারা যেটা করে আর কি, এই এ থেকে হয়তো নিজেদেরকে নিবৃত্ত করবে। আমার কাছে মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিগনিফিক্যান্ট পয়েন্ট। নাম্বার দুই যেটা হতে পারে যে বাংলাদেশে মনে করেন যে ইসলামী শাসন কায়েম টায়েমের জন্য সেনাবাহিনী মনে হয় যে এখন একটা ব্যারিকেড। অতএব সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়ে, সেনাবাহিনীকে মরালি দুর্বল করে দিয়ে, এবং তারা যাতে আর কোনো প্রতিরোধ সামনের দিকে গড়ে তুলতে না পারে, যারা নাকি বিশেষ করে বাংলাদেশে যে স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে যে সেনাবাহিনীর লোকজন আছে, হয়তো মরালি তাদেরকে দুর্বল করে দেয়া এটা একটা উদ্দেশ্য হতে পারে। কারণ আমরা জানি যে বর্তমান সরকারের পিছনে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে কারা? জামায়াত ইসলাম, তাই না? আর যে আইসিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটা তো ইন্টারন্যাশনাল কোর্ট নাকি ট্রাইব্যুনাল, তো যাই হোক, এইটা যে চালাচ্ছে সে নাকি একসময় ছাত্র শিবির করতো, ওই যে কী জানি নাম, তাজুল ইসলাম নাকি। তো স্বাভাবিকভাবে সে তো জামায়াত ইসলামের লক্ষ্য আদর্শ পূরণ করার জন্যই কাজ করবে। আর এটা তো সবাই জানে, এবং এটা তো এখন দিবালকের মতো সত্য যে জামায়াত ইসলাম একটা এনি কস্ট ক্ষমতায় গিয়ে বাংলাদেশে একটা ইসলামী শাসন কায়েম করতে চায়। এবং এই জামায়াত ইসলাম যেহেতু ৭১ সালে স্বাধীনতার বিরোধী ছিল, অতএব স্বাধীনতার পক্ষের লোকজন যদি সেনাবাহিনীর মধ্যে থাকে, তাহলে এরা যদি ক্ষমতায় যায় সামনে, তাহলে এই স্বাধীনতার পক্ষের এই সেনাবাহিনীর লোকজন ঝামেলা পাকাতে পারে না, পারে তো। তাহলে এদেরকে নিউট্রাল তো করে নিতে হবে নাকি, তাহলে কিছু একটা তো ঘটাতে হবে, অর্থাৎ যাতে তারা নিউট্রাল হয়। এটা ২ নম্বর পয়েন্ট। ৩ নম্বর পয়েন্ট যেটা আমার কাছে মনে হচ্ছে, এটা একটু আন্তর্জাতিক। আমরা তো জানি যে এই ম্যাটিকুলাস ডিজাইনের নেপথ্য কারিগর হলে আমেরিকা, তাই না? আমেরিকার ডিপ স্টেট। তো বস্তুত তাদের কল্যাণেই তো বর্তমানে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, এবং যার পিছনে এই সেনাবাহিনীর সমর্থন, তাই না? কিন্তু যখন আমেরিকা তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সফল করার জন্য ওই যে করিডোর চাইল, তারপরে বন্দর টন্দর চাইল, বন্দর মনে হয় অলরেডি পেয়ে গেছে, কিন্তু করিডোর তো এখনও পায় নাই। কিন্তু তারা তো বেসিক্যালি করিডোর না, তারা তো ওই যে সেন্ট মার্টিন বা এরকম কোন জায়গায় নাকি ঘাটিমাটি করতে চাইছিল। এই জন্যই তো আমেরিকা দীর্ঘদিন ধরে একটা ম্যাটিকুলাস ডিজাইন করে সেখানে সরকারকে উৎখাত করতে চাচ্ছিল, তাই না? তো 14 মাস হয়ে গেছে, উৎখাত অলরেডি হয়ে গেছে। এখনও তো ওই আমেরিকা তারা যে সুবিধার জন্য মিলিয়ন না, আমার ধারণা যে $বিলিয়ন খরচ করে ফেলছে। তো এই $1 বিলিয়ন যে ইনভেস্ট তারা করছিল, এটা রিটার্ন তো তারা এখনও পায় নাই সত্যকার অর্থে। যদিও তাদের 150-200 সৈন্য নাকি অলরেডি বাংলাদেশে আছে, এবং একই সাথে যেটা জানা গেছে 2-3 দিন আগে নাকি আমেরিকার একটা যুদ্ধজাহাজ সেটাও চলে আসছে। এটা কিন্তু এই গত 54 বছরের ইতিহাসে সর্বপ্রথম। তো এখন এটাও তো আমরা জানি যে এই সেনাবাহিনী প্রধান মোহাম্মদ ওয়াকারুজ্জামান কিছুদিন আগে উনি বলছিলেন যে ব্লাডি করিডোর এইটা কিন্তু কাউকে দিয়ে এটা হবে না, এটা উনি বলছিলেন না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি, জামায়াত ইসলাম রাজি, বিএনপি রাজি, আর মনে করেন যে আওয়ামী লীগ রাজি না, সো হোয়াট, আওয়ামী লীগ তো আর মানে অপ্রাসঙ্গিক অনেকটা, তাই না? সে রাজি থাকলেই কি আর না থাকলেই কি। তাহলে এই আমেরিকা যে ফ্যাসিলিটিটা পেতে চায়, এই জায়গায় এখন এই সেনাবাহিনী প্রধানের বক্তব্য এবং সেনাবাহিনী বাগড়া টাগড়া দিচ্ছে মনে হয়। তো যদি ঘটনা এরকম হয়, তাহলে সেনাবাহিনীকে একটু সাইজ করতে হবে না? আমেরিকার প্ল্যানেই মনে হয় যে এই বর্তমান সরকার এই কাজটা করছে, যাতে করে সেনাবাহিনীর মানে দম্ভ ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়। আমার কাছে কিন্তু এটাই মনে হচ্ছে। এবং
এরপরেও যদি সেনাবাহিনী প্রধান ওই করিডোরের ব্যাপারে বা আমেরিকা যে ঘাঁটি করবে সেই ব্যাপারে যদি নিমরাজি থাকে, মানে রাজি না হয়, আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখন এই যে এই কিছু সেনাবাহিনীর এগেনস্টে এই যে মামলা টামলা তাদের গ্রেপ্তারের বিষয় হচ্ছে না, দুই দিন পরে এই সেনাবাহিনী ওয়াকারুজ্জামান উনি ওনার পদে থাকতে পারবেন আমার তো মনে হয় না। এবং উনি ক্ষমতা থেকে যখন তাকে হটানো হবে, হটানোর পরে দেখবেন যে এই সমস্ত বিভিন্ন কেস কারবারের আসামি সেও হয়ে গেছে, বুঝছেন, এবং তার বিরুদ্ধেও কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। সুতরাং আমেরিকার সেই বিখ্যাত ম্যাটিকুলাস প্ল্যানের একেবারে লাস্ট পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরকম ঘটনার প্রেক্ষিতে একটা কথা আমাকে বলতেই হবে যে আওয়ামী লীগপন্থী লোকজন যারা আছে না, তারা কিন্তু খুবই খুশি। কেন খুশি জানেন? তারা ডুগডুগি বাজাচ্ছে এবং তারা মনে করছে সেনাবাহিনীর এগেনস্টে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার এত বড় দুঃসাহসী পদক্ষেপ নিল, আবার এই সরকার এই সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় আছে, তাহলে এখন মনে হয় যে সেনাবাহিনী কী করবে, একটা কু করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়ে হয়তো এই সেনাবাহিনী নিজেরা ক্ষমতা নিয়ে নিবে, অথবা হয়তো কোনো একটা তত্ত্বাবধায়ক কারো হাতে ক্ষমতা হয়তো দিবে। আর তাই যদি হয় তাহলে আওয়ামী লীগ সদম্ভে ভয়ঙ্কর গতিতে বাংলাদেশে ঢুকে যাবে এবং তারপরে গণ আন্দোলন করে নতুন করে একটা প্রতি বিপ্লবের মতো ঘটনা ঘটিয়ে আবার সদম্ভে তারা ক্ষমতায় চলে যাবে। এরকম ডুগডুগি বাজাচ্ছে না, দেখবেন যে আওয়ামী লীগের লোকজন কিন্তু খুব খুশি। কিন্তু আমি বাংলাদেশের মানুষকে যতটা চিনি এবং বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, তাতে আমার মনে হয় না যে ওই ধরনের ঘটনা ঘটবে, অর্থাৎ ওই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। কেন আমার এটা মনে হয়? তার কারণ হলো খোদ এই যে সেনাবাহিনী প্রধান এই যে ওয়াকারুজ্জামান, এই লোকটা কিন্তু আসলে ফাটাফাটের মধ্যে পড়ে গেছে। কীরকম? মনে করেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাপোর্টে থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার এখন সেনাবাহিনীর উপরে একেবারে কোপ মারতে উদ্যত হয়েছে, তাই না? অলরেডি কোপ মেরে দিয়েছে। এখন এর থেকে নিষ্কৃতি পেতে গেলে দেশের সেনাবাহিনীর শাসন দরকার। এই তো সেনাবাহিনীর শাসন যদি দরকার হয়, এরপরে যদি আওয়ামী লীগ আবার সদম্ভে ফিরে আসে এবং পরবর্তীতে একটা সাধারণ নির্বাচন যদি নিরপেক্ষভাবে হয়, তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসার কিন্তু সমূহ সম্ভাবনা আছে। কারণ গত 14 মাস ধরে এই আওয়ামী লীগের লোকের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন এগুলো করা হয়েছে, তাতে করে আওয়ামী লীগের কিন্তু সুনাম বেড়ে গেছে। বাংলাদেশের মানুষের একটা বৈশিষ্ট্য হলো এরা কিন্তু অলওয়েজ নির্যাতিতদের পক্ষে থাকে। তো 14 মাস আগে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় কি কাজ করছিল, এই গত 14 মাসে এদের উপরে যে ভয়ঙ্কর স্টিম রোলার চলেছে, যে নির্যাতন চলেছে, এর ফলে হচ্ছে কি বাংলাদেশের মানুষের ওই আগের ক্ষোভে কিন্তু আর অতটা নাই। এবং একই সাথে এরাও বাংলাদেশের মানুষ তো এটাও দেখতে পাচ্ছে যে 14 মাস আগে তারা তো বাংলাদেশে বেশ ভালোই ছিল, রসে বসেছিল, তাই না? তো এই গত 14 মাস ধরে তারা তো কঠিন বিপদে আছে। অতএব আমার ধারণা যে 14 মাস আগে যখন আওয়ামী লীগকে হটিয়ে দেওয়া হয়েছিল, এর 2-3 মাসের মধ্যে যদি কোনো একটা সাধারণ নির্বাচন দেওয়া হতো, আওয়ামী লীগ 5টা সিট পাইতো আমার তো মনে হয় না। কিন্তু এখন যে পরিস্থিতি, এখন নিরপেক্ষ ইলেকশন হলে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে ক্ষমতায় চলে যাওয়া কিন্তু সম্ভব। সুতরাং এখন ওয়াকারুজ্জামান যে ক্ষমতা নিয়ে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করবেন, নিরপেক্ষ ইলেকশনের একটা পরিবেশ তৈরি করে দিবেন, তাতে তো তার বিপদ বেড়ে যাবে, তাই না? আওয়ামী লীগ যদি ক্ষমতায় যায়, তা ওয়াকারুজ্জামানের যে মানে এই 5 আগস্ট 2024 সালের যে অভ্যুত্থানে তার যে ভূমিকা ছিল, এর জন্য কি তাকে মাফ করা হবে নাকি? আর যদি আওয়ামী লীগের পক্ষ থেকে, শেখ হাসিনার পক্ষ থেকে যদি বলেও আশ্বাস দেয় না না তোমার কিছু হবে না, তাহলেও তো সে বিশ্বাস করবে না, তাই না? তাহলেও তো বিশ্বাস করবে না, সে তো আসলে সারাক্ষণ সন্দেহের মধ্যে থাকবে, আতঙ্কের মধ্যে থাকবে। তাহলে এটাও কি তার জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে না? তাহলে এখন অন্তর্বর্তীকালীন এই সরকারকে সাপোর্ট দিয়েও নিজেদের মান ইজ্জত থাকছে না, কিন্তু এদেরকে উৎখাত করে দিয়ে নতুন কোনো কিছু করতে গেলে তাতেও তো মান ইজ্জত থাকবে, এমনকি জীবনটাই থাকবে কিনা সন্দেহ, তাই না? এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের এই একটা ব্যক্তিগত সমস্যার কারণেই উনি আদৌ কিছু করবেন আমার তো মনে হয় না। আর নাম্বার 2, সেটা হলো আমার কাছে যেটা মনে হয়, সেনাবাহিনীর মধ্যে 2টা বড় গ্রুপ আছে। তার মধ্যে একটা হলো ওই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের একটা গ্রুপ, আর একটা হলো পাকিস্তানপন্থী গ্রুপ, অর্থাৎ তারা পাকিস্তানের সাথে বেশি দর মহরম করতে চায় এবং ভারতকে প্রচণ্ড ঘৃণা করে। এবং আমার ধারণা এই পাকিস্তানপন্থী দল মনে হয় ভারী,
আমার মনে হয় যে সংখ্যায় মিড লেভেলের অফিসার যারা, নিচের লেভেলের অফিসার যারা, এরা আমার মনে হয় যে এই পাকিস্তানপন্থীদের পক্ষে। অতএব এখানে এই ওয়াকারুজ্জামান চাইলেই সামরিক শাসন জারি করতে পারবে আমার তো মনে হয় না। সেক্ষেত্রে সেনাবাহিনীর তরফ থেকেই তাকে খুব বেশি সাপোর্ট দেওয়া হবে না। তবে হ্যাঁ, উপরের লেভেলের হয়তো কিছু লোকজন ওয়াকারুজ্জামানকে সাপোর্ট দিতেও পারে, কিন্তু যখন মিলিটারি শাসনের বিষয় আসবে, মানে মার্শাল লর বিষয় আসবে বাংলাদেশে, সেক্ষেত্রে তো অবশ্যই মিড লেভেলের এবং নিচের লেভেলের অফিসার যারা আছে তাদেরও তো মতামত নিতে হবে, তাই না? তাদের সমর্থন না থাকলে তো সেটা করা যাবে না। মিড লেভেল মানে মনে করেন যে ওই ব্রিগেডিয়ার, তারপরে কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, এরকম। আর এর নিচে মনে করেন যে ওই মেজর, তাই না? তারপরে লেফটেন্যান্ট, এগুলো সিংহভাগ আমার কাছে কেন জানি মনে হয় যে এরা পাকিস্তানপন্থী, এবং এরা কোনোভাবেই এখন এই বাংলাদেশে ওই সেনা শাসন বা মার্শাল ল এগুলো করতে দিবে না। কারণ এরা দেখতে পাচ্ছে যে এখন যা যা হচ্ছে তাতে আগামীতে আমেরিকার ব্যাপক আশীর্বাদ আছে এই জামাত ইসলামের উপরে। জামায়াত ইসলামের নিজেরও ব্যাপক অর্থনৈতিক ক্ষমতা আছে, সাংগঠনিক ক্ষমতা আছে, অর্থাৎ তারাই ক্ষমতায় চলে যাবে। সো এখানে তারা কোনোভাবে ওয়াকারুজ্জামানকে সাপোর্ট করবে এবং আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আমার তা মনে হয় না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।